আচ্ছা, তাহলে আমি তোদেরকে হিস্ট্রি আর পলিটি পড়াবো। যদি কোনো পড়ানোর সময় যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবি, আর সবাই পার্টিসিপেট করবে। যখন বলবো সবাই মিলে চেষ্টা করবি রেসপন্স করা। ওকে, তাহলে আজকে আমরা শুরু করবো হিস্ট্রি। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ইতিহাস। হিস্ট্রি বলতে আমরা বুঝি কি? মানে আগের দিনের অতীতকালের কোনো ঘটনা, রাজা কালের কোনো ঘটনা। এছাড়া সে মানে বলতে পারছি না, সে মানে বুঝতে পারছি, সে বলতে পারছি না। চেষ্টা কর কি আছে। ছোটবেলা থেকে তো আমরা পড়ে এসেছি, ইতিহাসের মধ্যে আমরা কি কি পড়েছি? পানিপথের যুদ্ধ পড়েছি, মুঘল সাম্রাজ্য পড়েছি, তারপরে সিরাজদৌল্লা পড়েছি। এগুলো কি? এই যে এত ঘটনা যে পড়ে এসেছি এতদিন ধরে, এই জিনিসগুলো কি? ঐতিহাসিক ঘটনা। তাহলে সেগুলো ইতিহাসে কেন লেখা আছে? আমরা ভূগোলে কেন লেখা আছে, বা বিজ্ঞানে কেন লেখা আছে? মানে তাদের থেকে আমাদের এই যুগের, মানে তাদের যুগের থেকে আমাদের যুগগুলো যেভাবে পরিবর্তন হয়েছে, হ্যাঁ, এটা একটা কারণ বলতে পারিস। তাদের যুগ থেকে বর্তমান যে আমরা বর্তমানে যে যুগে আছি সেটা কি করে এলো? হট করে তো এখন আমরা গাড়ি চড়ছি না। মানুষ প্রথমে পায়ে হেঁটেছে, বা প্রথমে তো পায়ে হাঁটতেও শিখিনি। একটা গাছ থেকে মানে 4 পায়ে হাঁটতো, বানরটা 4 পায়ে হাঁটতো, সেই বানর থেকে মানুষ হয়েছে, তারপর তার 2 পায়ে হেঁটেছে, তারপর আমরা এখন গাড়ি দিয়ে চড়ছি। এটা তো একটা ক্রমবর্ধমান বিবর্তনের মাধ্যমে দিয়ে গেছে। এই সকল বিষয়গুলো আমরা ইতিহাস থেকে জানতে পারছি। এই যে আজকে আমরা দেখছি যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, এত দেশ রয়েছে সারা পৃথিবীতে, এই দেশগুলোর সৃষ্টি কিভাবে হলো সেইগুলো জানতে গেলে আমাদের ইতিহাস ঘাটতে হবে। অর্থাৎ ইতিহাস বলতে গেলে আমরা কি বুঝি, যে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোকেই আমরা এক প্রকার ইতিহাস বলে থাকি। কিন্তু আবার সব ঘটনাকে আমরা ইতিহাস বলবো না। যে সমস্ত ঘটনার কিছু প্রমাণ আছে, যেমন প্রত্নতাত্ত্বিক প্রমাণ, বা কোনো সাহিত্যিক প্রমাণ, বা কোনো বিদেশি ভারতে এসছে সে কিছু লিখে রেখে গেছে, এই সমস্ত জিনিসগুলো থেকে যেগুলো আমরা প্রুভ করতে পারি সেগুলোকেই সাধারণত আমরা ইতিহাস বলে থাকি। ঠিক আছে, ইতিহাস বা হিস্ট্রি শব্দটা কোথা থেকে এসছে? পার্টিসিপেট করবি, হ্যাঁ, ভুল বলিস ঠিক বলিস, সবাই পার্টিসিপেট করবে। গ্রিক শব্দ, হিস্ট্রি শব্দটা কোথা থেকে এসছে? হিস্টোরি শব্দ কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? কে একজন বললো হিস্টোরিয়া? হিস্ট্রি শব্দটা এসছে কোথা থেকে? হিস্টোরিয়া থেকে। হিস্ট্রি শব্দটা কোথা থেকে এসছে? হিস্টোরিয়া থেকে। হিস্টোরিয়া কি শব্দ, মানে কোথাকার শব্দ? গ্রিক শব্দ। হিস্টোরিয়া হচ্ছে এক প্রকার একটা গ্রিক ওয়ার্ড, তার মানে হচ্ছে ইনকোয়ারি। ঠিক আছে, একটা যে ঘটনাটা ঘটেছে সেটা কি সত্যিই ঘটেছে, না কেউ একটা গল্প কথা বলছে, সেটাকে ইনকোয়ারি করা, সেটা অনুসন্ধান করা। ঠিক আছে, সেটা এর অর্থ হচ্ছে তাই, হিস্টোরিয়ার অর্থ হচ্ছে ইনকোয়ারি। ঠিক আছে, আর যদি বলা ইতিহাস শব্দটা কোথা থেকে এসেছে?
যদি বলা হয় ইতিহাস শব্দটা কোথা থেকে এসেছে? হিস্ট্রি শব্দটা এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। তাহলে ইতিহাস শব্দটা কোথা থেকে এসেছে? ইতিহাস 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 শব্দটা কোথা থেকে এসেছে? মাথায় আসছে না। ইতিহাস শব্দ এসেছে সংস্কৃত শব্দ থেকে। দুটো সংস্কৃত শব্দ থেকে, একটা হচ্ছে ইতিহ প্লাস আস। ঠিক আছে, দুটো সংস্কৃত শব্দ, একটা হচ্ছে ইতিহ আর একটা হচ্ছে আস। ঠিক আছে, এখান থেকে এসছে কি ইতিহাস শব্দটা। তাহলে হিস্ট্রি শব্দটা এসছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, অর্থ হচ্ছে ইনকোয়ারি। আর ইতিহাস শব্দটা এসছে দুটো সংস্কৃত শব্দ, একটা হচ্ছে ইতিহ আর একটা হচ্ছে আস। ঠিক আছে, ইতিহ মানে হচ্ছে কোন ঐতিহ্য, ইতিহ শব্দের অর্থ ঐতিহ্য, আর আস শব্দের অর্থ অতীতে ঘটেছে এমন। ঠিক আছে, তাহলে হিস্ট্রি শব্দটা এসছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, এবং ইতিহাস শব্দ এসছে সংস্কৃত শব্দ ইতিহ এবং আস থেকে। ইতিহ শব্দের অর্থ ঐতিহ্য এবং আস শব্দের অর্থ হচ্ছে অতীতে ঘটেছে এমন ঘটনা। ঠিক আছে, তাহলে এই কথা থেকে আমরা একটা অন্তত আন্দাজ করতেই পারি যে ইতিহাস ইতিহাস বলতে আমরা কি বুঝি, বা ইতিহাসে আমরা কি পড়বো? অতীতে কিছু এমন ঘটনা ঘটেছে যেগুলো সত্য, যেগুলো আমরা তার কিছু প্রমাণ আমরা দেখতে পাই, সেটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ হোক বা সাহিত্যিক প্রমাণ হোক, সেই ঘটনাগুলোকেই আমরা ইতিহাস বলে থাকবো। ঠিক আছে, সাপোজ ধর তুই কালকে কলকাতা বেড়াতে গেছিস, সেটাও তো একটা ইতিহাস। হ্যাঁ, এর কি কোনো প্রমাণ আছে? তুই যে কলকাতা বারাসাত থেকে কলকাতা বেড়াতে গেছিস, এটা কি কোনো প্রমাণ আছে? কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে? প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলতে কোনো শিলালিপিতে লেখা আছে যে তুই বারাসাত থেকে কাছে কলকাতা গেছিস, যেমন অশোকের শিলালিপি আমরা জানি, তাই না? অশোক বিভিন্ন জায়গায় যেখানে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল সেখানে বিভিন্ন শিলালিপি লিখেছিল, তাই তো? সেখানে তিনি নানান বুদ্ধের নানান কথা তিনি লিখেছিলেন। তার থেকে আমরা জানতে পারি যে অশোক একজন বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। ঠিক আছে, ও কালকে যে বারাসাত থেকে কলকাতা গেছে, এর কি কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে? নেই। ও যে বারাসাত থেকে কলকাতা গেছে তার কি কোনো লিখিত প্রমাণ আছে? কেউ কি লিখেছে ওর বিষয়ে? নেই। তাহলে ও গতকাল মানে পাস্টে যে বারাসাত থেকে কলকাতা গেছে, এটা কি ইতিহাসের মধ্যে পড়বে? পড়বে না, কারণ এর কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। সেই জন্য এই ঘটনাটা ইতিহাসের মধ্যে পড়বে না। যে ঘটনাগুলো নির্দিষ্ট প্রমাণ আছে, সে প্রত্নতাত্ত্বিক প্রমাণ হোক বা সাহিত্যিক প্রমাণ হোক, একমাত্র সেই ঘটনাগুলোকেই, সেই অতীতের ঘটনাগুলোকেই আমরা ইতিহাস বলে থাকবো। বোঝা গেছে? প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলোর মধ্যে আমি যে একটা বললাম শিলালিপি, আর কি কি পড়ে প্রত্নতাত্ত্বিক প্রমাণের মধ্যে? প্রত্নতাত্ত্বিক প্রমাণ বা আর্কিওলজিক্যাল এভিডেন্স। প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ হচ্ছে আর্কিওলজিক্যাল। ওকে, তাহলে একটা উদাহরণ দিলাম আর্কিওলজিক্যাল এভিডেন্স বা প্রত্নতাত্ত্বিক প্রমাণের, একটা হচ্ছে শিলালিপি। ওকে, আর কি কি উদাহরণ আছে? গুহা চিত্র যেগুলো, হ্যাঁ, গুহা চিত্র বলতে পারিস। হ্যাঁ, গুহা চিত্র বলতে পারিস। আর কি আছে? আর কি আছে? চুপ করে গেল, বলছি না রেসপন্স করি, ভুল হোক বা ঠিক হোক রেসপন্স করতে হবে। আর কি আছে? চেষ্টা কর, চেষ্টা কর। আর কি আছে? মুদ্রা। মুদ্রা এক প্রকার আর্কিওলজিক্যাল এভিডেন্স বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ। আর পশুর হাড়, না, ডাইনোসর
হ্যাঁ, ওটা একটা বলতে পারি ওটা ফসিলস বা জীবাশ্ম, ঠিক আছে, পশুর হাড় বা মানুষের হাড়, ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক একটা প্রমাণের উদাহরণ। আর যদি বলা হয় সাহিত্যিক উদাহরণ, সাহিত্যিক উদাহরণ সাহিত্যিক লেখা হ্যাঁ কেরানি কি মানে সে আগে সেই মানে সাহিত্যিক প্রমাণ, সাহিত্যিক উপাদানগুলো কি? একটা যেমন রামায়ণ, মহাভারত, আর বল 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 ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, রামায়ণ, মহাভারত, আর অন্নদামঙ্গল, বেদ, পুরাণ, আর চণ্ডীমঙ্গল, কোরআন, বাইবেল, ঠিক আছে। দেখ, সাহিত্যিক উপাদানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্য। ধর্মীয় সাহিত্যের মধ্যে পড়বে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল ইত্যাদি। আর যদি বলা হয় ধর্মনিরপেক্ষ সাহিত্য, তাহলে ধর্মনিরপেক্ষ সাহিত্য, ধর্মনিরপেক্ষ সাহিত্য, ধর্মের কথা বলা হয়নি। আর যেখানে ধর্মের কথা বলা হয়, ধর্মের কথা হ্যাঁ ওটা ধর্মের কথা বলা হয়েছে, যেগুলো ধর্মের কথা বলা হয়নি ধর্মনিরপেক্ষ সাহিত্য। তাহলে তো স্যার যে কোনো রকম সাহিত্য হতে পারে, মানে কোনো কবির লেখা সাহিত্য হতে পারে। হ্যাঁ হতেই পারে। বলো তুমি তো বলো। রবীন্দ্রনাথের সেই জীবনের যে কোনো- ধারণাটা আমি গল্প বলিনি, আমি বলেছি সাহিত্যিক উপাদান, যেখান থেকে আমরা ইতিহাস জানতে পারি। এগুলো তো কাল্পনিক গল্প, এগুলো তো সত্য ঘটনা নয়, এগুলো তো কাল্পনিক। তাহলে যদি সত্য ঘটনা বলা হয় তাহলে রাস্তরঙ্গিনী বলতে পারি। রাস্তরঙ্গিনী কি? কলহানের রাস্তা রাস্তরঙ্গিনী নাম শুনেছি আমরা? সেই কলহানের রাস্তা মিলে নাকি হ্যাঁ, কলার রাস্তরঙ্গিনী, রাস্তরঙ্গিনী কি যেটা কলা শুনেছি আমরা, শুনি শুনেছি স্যার মাধ্যমিক শুনি রাস্তরঙ্গিনী। রাস্তরঙ্গিনী হচ্ছে এক প্রকার ধর্মনিরপেক্ষ সাহিত্যের উদাহরণ। আর আর কি? কালিদাসের লেখা কোনো বইয়ের নাম? গীতগোবিন্দ, অভিজ্ঞানম শকুন্তলম, এটা নাম শুনেছি, এটা সবাই শুনেছি। অভিজ্ঞানম শকুন্তলম এক প্রকার তোর অধর্মীয় সাহিত্যিকের উদাহরণ, ঠিক আছে। আর একটা উপাদান আছে যেটাকে আমরা বলছি হচ্ছে বিদেশি পর্যটক যখন ভারতে এসেছে তারা যে সমস্ত বই লিখে গেছে সেইটা একটা উপাদান, যেরকম মেগাস্তিনিসের ইন্ডিকা, ঠিক আছে, তারপরে কিতাবুল রাহেলা, কিতাবুল হিন্দ, এই সমস্ত গ্রন্থ হচ্ছে বিভিন্ন পর্যটক যখন ভারতে ভ্রমণ করেছে তখন তারা ভারত দীর্ঘদিন বসবাস করেছিল এবং বসবাসের সময়কালে তারা যে সমস্ত গ্রন্থ লিখে গেছে সেইগুলো হচ্ছে বিদেশি পর্যটক দ্বারা রচিত সাহিত্য। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান, আর আর হচ্ছে বিদেশি পর্যটকদের লেখা গ্রন্থের মাধ্যমে আমরা ভারতের ইতিহাসে বিভিন্ন জিনিস ঘটনাগুলোকে আমরা জানতে পারি। বোঝা গেল? এত পর্যন্ত কোনো কনফিউশন আছে কোনো? ক্লিয়ার? জিজ্ঞেস করবো কিন্তু মাঝে মাঝে। আচ্ছা, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি সাল, তাই না? যে যীশু খ্রিস্ট এত সালে জন্মগ্রহণ করেছিল, গৌতম বুদ্ধ এত সালে জন্মগ্রহণ করেছিল, এত সালে মারা গেছিল, অশোক এত সালে কলিঙ্গ যুদ্ধ করেছিল, ঠিক আছে, এত সালে আমি জন্মগ্রহণ করেছি, ঠিক আছে। এই সমস্ত জিনিস আমরা ডিনোট করি কি দিয়ে? সালের মাধ্যমে। ও যদি বলতো সাপোজ যদি সাল না থাকতো, তুই কল্পনা কর তোর সাল নেই, আমরা কোনো সাল জানি না, তুই বলে আমি অমুক দিনে জন্মগ্রহণ করেছি, কোন দিনে জন্মগ্রহণ করেছি বুঝতে পারতিস না, তোর এখন বর্তমান বয়সও বুঝতে আন্দাজ করতে পারতিস না যে আমার এখন বর্তমান বয়স কত। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে একটা সাল খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমাদের ইতিহাস পড়তে গেলে, ঠিক আছে। কি রে ঘুম পাচ্ছে কেন? তাহলে সাল একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে সালকে আমরা কি কিভাবে বলি? সন তো বলাই যাবে, সন তো বলাই যাবে, এছাড়া কি কিভাবে বলি? বছর, বছর, এছাড়া
খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ আর পূর্বাব্দ আছে। পূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ? এগুলো তো একই হয়ে গেল, খ্রিস্টপূর্বাব্দ বা আর চাঁদ দেখে বছর নির্ণয় করতে হবে চাঁদ। না কি হবে চাঁদ দেখে বছর নির্ণয় করতো, সেটা হচ্ছে তো ইসলামিক ক্যালেন্ডার। না আর একটা কি আছে মানে সেই ঠিক আছে না, আমি বলছি এই যে ধর ও যেমন বলছে সন বলতে পারি বা বছর বলতে পারি, এছাড়া বলছি খ্রিস্টাব্দ বলতে পারি বা খ্রিস্টপূর্বাব্দ বলতে পারি, তাই না? এগুলো শুনেছি আমরা, শুনেছি তো? শতাব্দী। শতাব্দী আছে, আর কিছু আছে, বছর আছে, হ্যাঁ আর শতাব্দী কত বছরের শতাব্দী হয়? দেখেছি। 100 শতাব্দী। শ আছে না? 100 আগে। 100 100 বছর হলে শতাব্দী। 100 মানে শতাব্দী। ঠিক আছে, আর কিছু মনে পড়ছে? কোন সময়কে আমরা খ্রিস্টাব্দ বলবো, কোন সময়কে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলবো? খ্রিস্টের পূর্বে জন্মের সময়টা খ্রিস্টপূর্বাব্দ আর তার মৃত্যুর পর থেকে খ্রিস্টাব্দ। যীশু খ্রিস্ট কবে জন্মগ্রহণ করেছে? তাহলে তুই কি করে বললি যে যীশু খ্রিস্টের জন্মের আগে কে বলবো আমরা খ্রিস্টপূর্বাব্দ, আর জন্মের পরে কে বলবো আমরা খ্রিস্টাব্দ? কি করে বলছিস তাহলে? না, এটা শুনেছিলাম কিন্তু সালটা ঠিক মনে নেই, মানে কবে হয়েছিল সেটা ঠিক মনে নেই। সাল তো সেরকম কারোরই মনে থাকে, মানে ওরকম কি হয় নাকি কেউ স্পেসিফিক কোনো সাল করার আছে? একটা মানুষ তো এটা বলবে যে না এত শতাব্দীর আগে বা এত খ্রিস্টপূর্বাব্দের পরে, এরকম একটা ধরেই তো আমরা এগোবো। মানে আমরা স্পেসিফিক যেরকম কি আমাদের এখন যখন একটা জন্ম ডেট একটা পার্টিকুলার বলে, সেটা কিন্তু আমরা পার্টিকুলার তো জানি। 25শে ডিসেম্বর তো যীশু খ্রিস্ট জন্ম। ওই 25 ডিসেম্বরটা তো ধরে নেওয়া হয়েছে, পার্টিকুলার কি ওই সময় 25 ডিসেম্বর তো একটা দিন। হ্যাঁ এটা বড় দিন। আমি সালটা তো বলছি না, আমি তো দিনটাকে পালন করছি। তোর যদি বলা হতো তোর জন্ম হয়েছে 4 ফেব্রুয়ারি, সাল বলছি না, তাহলে কত সাল? কত সাল সাল তো উল্লেখ করছে, আমি যে তোর ডেটটা বলছি। যীশু খ্রিস্টের জন্ম 25শে ডিসেম্বর, কিন্তু সাল তো বলা নেই, তাহলে সালের ক্ষেত্রে কি হবে? দেখ তুই বলছিস যীশু খ্রিস্টের জন্মের আগের কে বলছে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, আর যীশু খ্রিস্টের জন্মের পরে কে বলছে হচ্ছে খ্রিস্টাব্দ। জন্মের আগে, জন্মের পরে, অর্থাৎ যীশু খ্রিস্ট যেদিনকে জন্মেছিলেন তার আগের কে বলছে খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ, এবং তার পরের কে বলছে খ্রিস্টাব্দ। অর্থাৎ আমরা বলতে পারি কি যে যীশু খ্রিস্ট আজ থেকে 2025 বছর আগে জন্মেছিল, বলতে পারি? ওর কথা অনুযায়ী তো তাই হচ্ছে, তাই না? খ্রিস্টাব্দ মানে হ্যাঁ ও বলছে যীশু খ্রিস্টের জন্মের আগের কে বলছে যে খ্রিস্টপূর্বাব্দ, আর যীশু খ্রিস্টের জন্মের পর কে বলছে খ্রিস্টাব্দ। তাহলে আমরা কি বলতে পারি যে যীশু খ্রিস্ট আজ থেকে 2025 বছর আগে জন্মেছিলেন? বলতে পারি? বলতে পারি? বলতেই পারি। 2000 হ্যাঁ, এটা ঠিক, মানে আমি ঠিক বলেছি জানবো না। হ্যাঁ। ও বাবা রে তখন থেকে। দেখ ভালো করে খেয়াল করবি, হ্যাঁ? সবাই যখন লাইক দিচ্ছে আমাদের পৃথিবী প্রায় 4600 মিলিয়ন ইয়ার্স এগোতে মানে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তারপর থেকে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে অনেক কিছু হওয়ার পরে বর্তমান টাইমে চলে আসছে। কিন্তু যারা হিস্টোরিয়ান, যারা ঐতিহাসিক, যারা ইতিহাস লেখেন, তাদের কাছে একটা কনফিউশন ছিল যে আমরা কত বছর থেকে শুরু করব, স্টার্ট করব কোথা থেকে। তারা শূন্যটা পাচ্ছিল না, মানে শূন্য অর্থাৎ স্টার্ট কবে থেকে হবে, ঠিক আছে? তারা শূন্যটা কিছুই বুঝতে পারছিল না, শূন্য কবে থেকে হবে। তখন তারা স্থির করলো কি আমরা শুরু শূন্যটা ধরবো কবে, যেদিনকে বার্থ অফ ক্রাইস্ট, ঠিক আছে? বার্থ অফ ক্রাইস্ট অর্থাৎ যেদিনকে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন সেদিনটাকে আমরা শূন্য ধরবো, ঠিক আছে? তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে বলবো খ্রিস্টপূর্বাব্দ, তারপরে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোকে আমরা বলছি খ্রিস্টাব্দ। ওকে, ঠিক আছে? তো যা তুই গেল দিয়ে যা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা শূন্য ধরছি। তাহলে যত আমরা এদিকে যাব
ধর 1 2 100 1000 এবং 2025 এটা বর্তমান। এগুলোকে আমরা কি বলছি? খ্রিস্টাব্দ বলছি। অর্থাৎ শূন্য থেকে যত আমরা ডান দিকে যাব সেগুলো হচ্ছে খ্রিস্টাব্দ। শূন্য থেকে আমরা যত ডান দিকে যাব সেগুলো হচ্ছে খ্রিস্টাব্দ। আর ডান দিকে যখন যাব তখন সংখ্যাগুলো কিন্তু ইনক্রিজ হচ্ছে, তাই না? ক্রমাগত বাড়ছে। প্রথমে 1, তারপর 2, 10, 100, 1000, 2025 সংখ্যাগুলো ক্রমাগত বাড়ছে। কিন্তু আমরা যদি যীশু খ্রিস্টের জন্ম থেকে পেছনের দিকে যাই, অর্থাৎ বাম দিকে যাই, তাহলে ঠিক আছে, যদি বাম দিকে যাই তখন এটা ছোট থেকে বড় থেকে ছোট হচ্ছে, আর যখন এদিকে যাব তখন এটা ছোট থেকে বড় হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছিস? যীশু খ্রিস্টের জন্মের আগের যে ঘটনাগুলো, সেই ইয়েগুলো, সালগুলো বড় থেকে ছোট হচ্ছে। 6 লাখ বছর আগে, 1000 বছর আগে, ঠিক আছে? অর্থাৎ যত বড় হবে অর্থাৎ সেটা অনেক দিন আগে ঘটেছে, আর যত কম হবে সেটা যীশু খ্রিস্টের জন্মের খুব শীঘ্রই ঘটেছে, রিসেন্ট ইয়ারের মধ্যে ঘটেছে, ঠিক আছে? এবং যেটা যীশু খ্রিস্টের জন্মের আগের যে ঘটনা সেগুলোকে আমরা বলছি হচ্ছে পূর্বাব্দ, খ্রিস্টপূর্বাব্দ। যীশু খ্রিস্টের জন্মের আগের যে ঘটনা সেগুলোকে আমরা বলছি খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দের আরো অন্য কিছু নাম আছে? খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দের কি আরো অন্য কিছু নাম আছে? আছে? বঙ্গাব্দ কি আছে? বঙ্গাব্দ তো বাংলা। আর অন্য কিছু নাম আছে? শতক বা শতাব্দী। আমরা বিসি নাম শুনেছি? বিসি, এডি, এডি কিছু শুনেছি? বিসি, এডি শুনেছি? শুনেছি? বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট। বিসি মানে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ আমরা খ্রিস্টপূর্বাব্দ না বললে আমরা যেটাকে কি বলতে পারি? বিসি বলতে পারি। আবার তোরা একটু ভুলভাল হবে কিছু না। এডিকে আমরা কি বলতে পারি? কি আছে? হাসি দিচ্ছে। এডিকে আমরা কি বলি? অ্যানো ডমিনি। এটাকে কিন্তু আমরা আফটার ডেথ বলবো না। বিসি যেরকম বিফোর ক্রাইস্ট, এডিকে কিন্তু আমরা আফটার ডেথ বলবো না, যে যীশু খ্রিস্টের মৃত্যুর পরে এডি, আফটার ডেথ, ঠিক আছে? এটা কিন্তু বলবো না। এটা এডির ফুল ফর্ম হচ্ছে অ্যানো ডমিনি। অ্যানো ডমিনি হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। কি ওয়ার্ড? ল্যাটিন ওয়ার্ড, যার অর্থ হচ্ছে যে তারিখে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে, ঠিক আছে? তাহলে যীশু খ্রিস্টের জন্মের আগের বছরগুলোকে আমরা কি বলবো? খ্রিস্টপূর্বাব্দ বা বিসি। যীশু খ্রিস্টের জন্মের পরের বছরগুলোকে আমরা কি বলবো? খ্রিস্টাব্দ বা এডি। এডির ফুল ফর্ম অ্যানো ডমিনি। অ্যানো ডমিনি একটা কিওয়ার্ড, একটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে? কিন্তু বর্তমান যুগে ঐতিহাসিকরা আরেকটি নামকরণে করে, ঠিক আছে? সেটা হচ্ছে বিসিই। বিসিই মানে বিফোর কমন এরা। বিসিই মানে বিফোর কমন এরা, এবং এডিকে কি বলে? সিই বা কমন এরা। ওকে, তাহলে আমরা যদি সময়কাল বা ইতিহাসে যে সময়কাল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমরা যদি দেখি, তাহলে খ্রিস্টের জন্মের আগের সময়কালকে বলে খ্রিস্টপূর্বাব্দ বা বিফোর ক্রাইস্ট বা বিফোর কমন এরা, এবং খ্রিস্টের জন্মের পরবর্তী সময়কালকে বলে খ্রিস্টাব্দ, অ্যানো ডমিনি বা কমন এরা, ঠিক আছে?
লিখে স্যার হুম হুম তাহলে বল এবার যিশু খ্রিস্টের জন্মের যদি আগের সময়কালকে বোঝায় তাহলে কি বলবো? ওদিকে দেখাচ্ছিস কেন? খ্রিস্টপূর্বাব্দ BC. বিসি ফুল ফর্ম বিসি ফুল ফর্ম বিফোর ক্রাইস্ট Before Christ. বিফোর ক্রাইস্ট আর কি বলবো? BCE. বিসি ফুল ফর্ম Before Christ. লাইক বিফোর Common. বিফোর কমন বিফোর কমন এরা Era. এরা। আর যদি যিশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়কালকে বোঝায় এছাড়া হ্যাঁ? এছাড়া এডি এডি অর্থ ফুল ফর্ম আফটার ডেথ না। এডি ফুল ফর্ম এডি ফুল ফর্ম কি? এডি ফুল ফর্ম কি? বলে হ্যাঁ অ্যারো কি 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 জোরে অ্যারো অ্যারো না অ্যানো অ্যারো অ্যানো ডমিনি ডোমিনিও আর কি বলতে পারি? আর হচ্ছে বিসি যদি ওটাকে আমরা বিসি বলি তো দেখ যদি ওটাকে আমরা বিসি বলি সি। তাহলে সি সি ফুল কমন কমন এটা তাহলে যিশু খ্রিস্টের জন্মের আগে সময়কালকে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলে থাকি বা বিফোর ক্রাইস্ট বলে থাকি এরা মানে বা বিফোর কমন এরা কমন এরা এটা মানে যুগ 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 এরা এরা মানে যুগ আগের সাধারণ এরা মানে যুগ প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ পড়েছি না আমরা এরা মিন্স যুগ আর যদি যিশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়কালকে বোঝায় তাহলে কি বলবো? খ্রিস্টাব্দ অ্যানো ডমিনি আর হচ্ছে কমন এরা অ্যানো ডমিনি কি কোথাকার শব্দ একটা এর অর্থ মানে ওই জন্মের সময় জন্মের সময়কাল যিশু খ্রিস্ট যে বছর জন্মেছিলেন কোথায় কোথায় অ্যানোডমির অর্থ যিশু খ্রিস্ট যে বছর জন্মেছিলেন সেটা যদি আমরা খ্রিস্টপূর্বাব্দ দেখি তাহলে এখানে বছর মানে বছরের সমান যে যে বছরটা সেটা বড় থেকে ছোট হচ্ছে বড় থেকে কি হচ্ছে শুরু হচ্ছে ছোট হচ্ছে আর যদি আমরা খ্রিস্টাব্দের দিকে দেখি ছোট থেকে তাহলে এটা ছোট থেকে বড় হচ্ছে বোঝা গেল যদি আমরা খ্রিস্টপূর্বাব্দকে দেখি এটা বড় থেকে ছোট হচ্ছে আর যদি আমরা খ্রিস্টাব্দকে দেখি ছোট থেকে বড় হচ্ছে বোঝা গেছে যেমন ভাবে ধর 6 লাখ বছর আগে 6 লাখ বছর আগে কি শুরু হয়েছিল ভারতে প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল ঠিক আছে আমরা পড়বো আজকে একটু পরে ঠিক আছে 6 লাখ বছর আগে ঠিক আছে আস্তে আস্তে কমে কমে আমরাও দেখ আমরা যীশু খ্রিস্টের জন্মের দিকে আসছি অর্থাৎ 6 লাখ থেকে 1000 হলো 100 হলো মানে আমাকে শূন্যের দিকে আসতে হবে
তার মানে এটা কমছে, তাই না? আর এটা কি শূন্যের থেকে ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এই যে 2025 এটাকে আমরা কি বলবো? 2025 কি খ্রিস্টাব্দ না খ্রিস্টপূর্বাব্দ? খ্রিস্টাব্দ। বা ওই বা এডি বা সি বা সি, বোঝা গেল? যদি বলা হয় আমরা স্বাধীনতা কবে পেয়েছি, কত সালে? 47 কি খ্রিস্টাব্দে বা এডি এডি বা সি সি। যদি বলা হয় প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1943 না না প্রথম পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ মনে নেই 1526। 1526 কি খ্রিস্টাব্দ না খ্রিস্টপূর্বাব্দ? খ্রিস্টাব্দ। এডি সি এবিসি, বোঝা গেল? তাহলে কোনটাকে আমরা খ্রিস্টাব্দ বলবো, কোনটাকে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলবো, কোনটাকে আমরা এডি বলবো, কোনটাকে বিসি বলবো, কোনটাকে বিসিই বলবো, কোনটাকে সিই বলবো। পুরো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার আমরা বিসিইটাকে ইউজ করব, ঠিক আছে? আমরা সব জায়গায় বিসিই এবং সিইটাকে ইউজ করব, ঠিক আছে? সব জায়গায় আমরা কিন্তু না খ্রিস্টপূর্বাব্দ ইউজ করব না বিফোর ক্রাইস্ট ইউজ করব, আমরা জাস্ট সব জায়গায় বিসিই এবং সিই ইউজ করব, ঠিক আছে? এখানে কারো কোনো কোশ্চেন আছে বলতে? না স্যার বুঝতে পেরেছিস? তাহলে বলছি শূন্য বলে কি কোনো কিছু হয়? শূন্য সাল বলে কিছু হয়? ওই শূন্য সালে কি কোনো উল্লেখ আছে? না কেন নেই? তাহলে আমরা আমরা যখন একটা কিছু দেখি, একটা তো ধরে নেওয়া হবে। কালপল্লী দেখি, ঠিক আছে, সেখানে ফার্স্ট বিসিই এর পর ডাইরেক্ট ফার্স্ট সিই চলে এসেছে, শূন্য নেই। তাহলে এক বছর গায়েব কি করে হয়ে গেল? এক বছর তো পৃথিবী নিশ্চয়ই এক বছর থেমে থাকেনি, পৃথিবীতে এক বছর ঘুরেছে সূর্যের চারিদিকে, তাহলে এক বছর কোথায় চলে গেল? এক বছর খ্রিস্টাব্দটা তৈরি হচ্ছে হিসাব তৈরি হচ্ছে না করে, এটা আর কি ধরনের কথা? স্যার অন্ধকার এটা কি কোনো কারখানা যে তৈরি করতে সময় লাগবে? তাহলে এক বছরটা হয়ে গেল এক বছরটা কই গেল? তাহলে শূন্য নেই কেন? এখানে ধর ওই বছরটা যিশু খ্রিস্টের জন্মের এক বছর আগে, যিশু খ্রিস্টের জন্মের এক বছর পরে আছে, কিন্তু শূন্য নেই কেন? স্যার অন্ধকার যুগ বলে না স্যার পুরো কি শুনেছি কোথায় অন্ধকার যুগ? কোথায় পেলে? আরে সেটা কি এখন কিসে করছিস? 12 এ করছিস? তাই কোন সাবজেক্ট? আছে স্যার সব সব কিছু বলতে সায়েন্সও আছে নাকি? সব আছে। তাহলে দর্শন আছে রাষ্ট্রবিজ্ঞান ওরে বাবা, জিওগ্রাফি ও দর্শন দর্শন স্যার সহজ স্যার দর্শন দর্শন সহজ। বলতে আর কি সহজ তো তার প্রথম যেগুলো দর্শন সহজ বল। লাগছে স্যার সহজ কিন্তু স্যার শর্ট কোশ্চেন গুলো ভীষণ আর ব্রড কোশ্চেন গুলো খুব সোজা। ব্রড কোশ্চেন বলতে স্যার শুধু লজিক লজিকই তো শুধু শুধু লজিকই, হ্যাঁ আর কিছু নেই? আর কিছু না। আমরা 11 11 তো লজিকই পড়েছি লজিক আছে, নিরপেক্ষতা আছে, নিরপেক্ষতা analysis আছে। আছে। তাহলে কি সবাই দর্শন? আমরা আমার নেই, আমার পড়ে নেই। এসেছি যে ছিল। ওই সময় নেই। আমাদের থেকে অনেক সিনিয়র কলেজ কলেজ থেকে শেষ শেষ হয়ে গেছে। আমি 11 তুই 11 সাবজেক্ট আমার আইটি আইটি আর কম্পিউটার অ্যাপ্লিকেশন আর রাষ্ট্রবিজ্ঞানের উপর পা। দেখ আমাদের ইতিহাস পড়তে গেলে কিন্তু ভূগোলে জানতে হবে, ভূগোলটা ভূগোল ছাড়া কিন্তু আমরা ইতিহাস বুঝতে পারবো না। ঠিক আছে, যদি আমরা ইতিহাস পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, ভূগোল আমাদেরকে জানতে হবে। তাই হোক, দর্শন তোরা সোজা বলছিস। আমি স্যার ওই স্যার আমাদের স্যার বদলে হয়তো কলেজ লেভেলে অনেক কঠিন কিন্তু আমাদের আমি ভেবেছিলাম 11 12 তো সব কম্পিউটার সব স্যার অ্যাপ্লিকেশন 90 সব 90 তো উপরে পায় বেশিরভাগ তোদের কি কি ফিলোসফি আছে? গান্ধীয়ান ফিলোসফি আছে? হ্যাঁ গান্ধী না স্যার 11 12 বেসিক যেগুলো কি কার্ল মার্কস ফিলোসফি? না তাহলে কি আছে? ও কি বলছে যে আপনি তোমাদের আমাদের শুধু লজিক স্যার হ্যাঁ? এমনি শুধু লজিক ইংলিশ শুধু লজিক, লজিক 12 শুধু লজিকই আছে আর কিছু নেই? না ওই কলেজে কি আছে নাকি? কলেজে পড়িনি আমরা আরে বৌদ্ধ দর্শন হ্যাঁ, ওই ওইগুলো 11 এ আছে। আর 12 এ গিয়ে শুধু শুধু ওটাই লজিক। লজিক
আর লজিক না পারলে ওই কতগুলো কাকে বলে Question ছিল। কোশ্চেন ছিল ওগুলো মুখস্থ করে যেত এইটুকু। বুঝলাম। কার্যকারণের সম্পর্ক এসব ছিল। আচ্ছা তুই তো 11 এ পড়িস। আমার তো নিয়ে এইসব রাখি না আমি। যাই হোক, তাহলে তো তাহলে বল শূন্য তোদের কি মনে হয় শূন্য কেন হয়, শূন্য কেন আসে, কি মনে হয় বল, একটা আইডিয়া করে বল। জন্মের মানে জন্মের পরে শুরু থেকে- জন্মাচ্ছিল না, কি করে জন্ম হচ্ছে? আমি তোদেরকে কি বলছি, আমি বলছি কি যে 1 BC মানে যীশু খ্রিস্টের জন্মের 1 বছর আগে, আর 1 CE মানে যীশু খ্রিস্টের জন্মের 1 বছর পরে। তাহলে জন্মেছিল তো এই বয়সে শূন্যতে, তাহলে জিরো নেই কেন? তাহলে বলতেই পারতো জিরো ইয়ার। আর ওই সময় নিশ্চয়ই পৃথিবী তো স্থির হয়ে সারি থাকে, ঘুরেছে সূর্যের চারিদিকে। স্যার ওই বিটা বাদ হয়ে গেছে। কি বিবাদ হয়েছে? বিসি থেকে ওই বিটা বাদ হয়ে গেছে, তারপর সি মানে পূর্ব আমি নিজের ক্যালকুলেশন করছিলাম আমি। BC মানে এখন হচ্ছে কমন এরা চলছে, খ্রিস্টাব্দ চলছে, এটাকে আমরা CE বলছি, কমন এরা। যেটা খ্রিস্টপূর্বাব্দ সেটাকে আমরা বিফোর কমন এরা বলছি, যেটা আমাদের নর্মাল যুগের আগে যে ঘটনাগুলো ঘটেছে। এখানে তো বি বাদ হয়ে যাওয়ার তো কোনো বিষয় দেখতে পাচ্ছি না। বিফোরটা বাদ হয়ে গেছে। স্যার, আমরা পারছি না, আপনি বলে দিন। না না, চেষ্টা কর কি আছে, আমি তো তোদেরকে মারবো না, কিছু করবো না। মাথায় শুধু একটাই শব্দ আছে, আনুমানিক, এছাড়া আর কিছু আসছে না। আনুমানিক, হ্যাঁ, মানে বলতে বলতে আচ্ছা দেখ, এই যে এডি এবং বিসি, এই যে সিস্টেম, এই সিস্টেমটা প্রথম ইন্ট্রোডিউস করে একজন রোমান আনুমানিক 525 কমন এরাতে। ঠিক আছে, এই যে এডি বিসি এবং এডি যে সিস্টেম, যে আমরা যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কালকে বলবো বিসি এবং পরের সময়কালকে বলবো এডি, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা প্রথম ইন্ট্রোডিউস করে একজন রোমান ব্যক্তি। কত সালে? 525 কমন এরাতে বা 525 খ্রিস্টাব্দতে একজন রোমান করছে। তাহলে স্বাভাবিকভাবে সে কি নাম্বার সিস্টেম ইউজ করবে? রোমান নাম্বার সিস্টেম, রোমান নাম্বার। নাম্বার সিস্টেম ইউজ করবে, তাই তো? রোমান নাম্বার সিস্টেম ইউজ করবে। রোমান নাম্বার সিস্টেম বলতে আমরা কোনগুলোকে বোঝাই জানি আমরা? রোমান নাম্বার সিস্টেম আমরা এরকম মানে 1টাকে এরকম ভাবে লিখি, 2টাকে এরকম ভাবে লিখি, 3কে এরকম ভাবে লিখি, তাই তো? 5কে এরকম ভাবে লিখি, এইগুলো তো রোমান নাম্বার সিস্টেম। দেখা যাচ্ছে এই রোমান নাম্বার সিস্টেমে জিরো ছিল না, নো জিরো। ঠিক আছে, এই রোমান নাম্বার সিস্টেমে কোনো জিরো নেই। আমরা যখন 10 লিখি, সাপোজ আমরা যখন ডেসিমেলে যখন 10 লিখছি, ঠিক আছে, আমরা সেখানে কি আছে? 1 আছে, 0 আছে। কিন্তু আমরা যখন রোমানে ট্রান্সফার করি তখন কি করি? জাস্ট একটা x লিখে দিই। আমরা কি শূন্যের জন্য আলাদা কি কোনো রোমান হরফ আছে? রোমান হরফ নেই। তার মানে এই যে শূন্য ইয়ারটা সে ডিনোট করবে কি দিয়ে? তার কাছে তো কোনো অ্যালফাবেট বা কোনো চিহ্ন বা কিছুই তো নেই। সেই জন্য সে কি করেছে? সে ওই শূন্যটাকে সে অবসলিউট করে বা বাদ দিয়ে বেরিয়ে গেছে। যীশু খ্রিস্টের জন্মের 1 বছর আগে সময়কালকে বলছে বিসিই এবং 1 বছর পরে সময়কালকে বলছে সিই। সেখানে জিরোর কোনো অস্তিত্ব নেই, কারণ রোমান নাম্বার সিস্টেমে জিরো কোনো সংখ্যা বা কোনো অ্যালফাবেট কিচ্ছু নেই। সেই জন্য আমরা জিরো বলতে আমরা কিছু বোঝাই না। বোঝা গেল কেন জিরো নেই? বুঝতে পেরেছিস? আচ্ছা, বর্তমানে এটা লিখে নে। একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে ভালো করে না, তাহলে ভালো হবে। সাজিয়ে গুছিয়ে বিসি এবং এডি সিস্টেম লেখ। বিসি এবং এডি সিস্টেম প্রথম ইন্ট্রোডিউস করে একজন রোমান ব্যক্তি। বিসি এবং এডি সিস্টেম ইন্ট্রোডিউস করেন একজন রোমান ব্যক্তি। এবং তার জন্য তিনি ইউজ করেছিলেন রোমান নাম্বার সিস্টেম, এবং তার জন্য তিনি ইন্ট্রোডিউস করেছিলেন রোমান একজন রোমান ব্যক্তি বা যারা রোমে থাকে। ঠিক আছে, রোম বর্তমানে কোন মহাদেশের অন্তর্গত? ইউরোপ। কোন দেশের রাজধানী?
ঠিক আছে, এবং তিনি রোমান নাম্বার সিস্টেম ইউজ করেছিলেন। স্যার আরেকবার বলুন লাইনটা। কতদিন কিছু একজন রোমান ব্যক্তি এবং তার জন্য বিসি এবং এডি সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন একজন রোমান ব্যক্তি, এবং তিনি রোমান এই বিসি এডি সিস্টেমের জন্য তিনি রোমান নাম্বার সিস্টেম ব্যবহার করেছিলেন, এবং এর জন্য তিনি রোমান নাম্বার সিস্টেম ব্যবহার করেছিলেন। এবং রোমান নাম্বার সিস্টেমে যেহেতু জিরোর কোনো অস্তিত্ব নেই, এবং রোমান নাম্বার সিস্টেমে যেহেতু জিরোর কোনো অস্তিত্ব নেই, সেই জন্য আমরা বিসি এডি সিস্টেমে জিরো ইয়ার্স এর কোনো উল্লেখ পাই না। কোনো অস্তিত্ব নেই সিস্টেম। অস্তিত্ব নেই, সেই জন্য আমরা বিসি এডি সিস্টেমে জিরো বছরের কোনো উল্লেখ বা 0 বছরের কোনো অস্তিত্ব পাই না। হয়েছে? তাহলে এবার হয়েছে সবার লেখা? বুঝতে পেরেছিস? বল জিরো নেই কেন? রোমান হ্যাঁ বল না কি আছে? রোমান ব্যক্তি তিনি এডি এবং বিসিটাকে এডি এবং বিসি BC হ্যাঁ এডি এবং বিসিটাকে আলাদা করেন, মানে আলাদা মানে ইন্ট্রোডিউস করেন বা প্রচলন করেন। প্রচলন করেন, হ্যাঁ। এবং তিনি রোমান ব্যক্তি হয়, তিনি রোমান হিসেবে রোমান নাম্বার সিস্টেম ইউজ করেছে। হ্যাঁ, এবং সেই রোমান সংখ্যায় জিরো থাকে জিরো সাথে সেই থাকে জন্য না, তাই তিনি জিরোটাকে অ্যাভয়েড করে হ্যাঁ অন্য চলে গেছে। একে চলে গেছে। ঠিক আছে, বোঝা গেছে? এটা কি সারা জীবন মনে থাকবে? হ্যাঁ বলবি না কিন্তু বাড়িতে গিয়ে একজন যেন রিভাইজ করিস, নাহলে রিভাইজ না করে বলে দিবি। তাহলে আরেকবার প্রথম থেকে আমরা সবাই মিলে ওকে। তাহলে যিশু খ্রিস্টের জন্মের আগে বছরগুলোকে আমরা কি বলি? বা বা বিসি 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 বা বিসিই বা বিসি বিসি, এবং খ্রিস্টের জন্মের পরবর্তী বছরগুলো কি বলি? খ্রিস্টাব্দ বা এডি সি সি এডি ফুল ফর্ম অ্যানোন অ্যানো ডমিনি, সি অ্যানোন এর ফুল ফর্ম, আর বিসি এর ফুল ফর্ম, বিসি এর ফুল ফর্ম বিফোর কমন এরা বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, যদি বলা হয় খ্রিস্টপূর্বাব্দ, সেই সংখ্যাটা কি ছোট থেকে বড় হবে না বড় থেকে ছোট হবে? বড় থেকে ছোট। আর খ্রিস্টাব্দ ছোট থেকে বড়। ছোট থেকে বড় হবে। আচ্ছা, আমরা বর্তমানে যে ক্যালেন্ডার ইউজ করি সেটা কি ক্যালেন্ডার? আমরা সারা পৃথিবীতে বর্তমানে যে ক্যালেন্ডার ইউজ হয়, সারা পৃথিবীতে যে ক্যালেন্ডার আমরা ইউজ করি, এই কিছু এই ডিসেম্বর মাস শেষ বছর, শেষ মাস বছরে সবাই জানুয়ারি নতুন ক্যালেন্ডার টিপি, এটা কি ক্যালেন্ডার? অনেক ক্যালেন্ডার হয়, সব ক্যালেন্ডার হয়, বাংলা ক্যালেন্ডার হয়। ঠিক আছে, তাহলে আমরা যে বাড়িতে ইংলিশ ক্যালেন্ডার ইউজ করি এটা কি ক্যালেন্ডার? খ্রিস্টাব্দ মানে সি না, সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। সেটা কি ক্যালেন্ডার? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ঠিক আছে, তাহলে আমরা বর্তমানে যে ক্যালেন্ডার ইউজ করছি সেটা হচ্ছে কি ক্যালেন্ডার? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এটা 1582 খ্রিস্টাব্দে পোপ গ্রেগরি তৃতীয় 13th তিনি এটি প্রচলন করেন। ঠিক আছে, আমরা বর্তমানে যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলছি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ঠিক আছে, এবং যেটা 1582 খ্রিস্টাব্দে
বা 1582 এডিতে গ্রেগরি 13 তিনি পোপ গ্রেগরি 13 তিনি এই ক্যালেন্ডারটি প্রচলন করেন। ঠিক আছে, পোপ মানে কি জানিস? পোপ না, পোপ 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 মানে মানে ওই সাধু যারা হয়, যারা খ্রিস্টান সাধু, হ্যাঁ, খ্রিস্টান সাধু। ঠিক আছে, তাদেরকে আমরা পোপ বলছি। তাহলে একজন খ্রিস্টান ব্যক্তি, ইনিও রোমান ছিলেন। ঠিক আছে, ইনিও একজন রোমান ব্যক্তি ছিলেন। রোমান বর্তমানে কার ক্যাপিটাল? রোম। ইটালির ক্যাপিটাল। ইটালি বর্তমানে কোন মহাদেশের অন্তর্গত? ইউরোপের অন্তর্গত। ঠিক আছে, তাহলে আমরা বর্তমানে যে ক্যালেন্ডার ইউজ করছি সেটাকে আমরা কি বলছি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এবং এই ক্যালেন্ডারটা প্রথম কে ইন্ট্রোডিউস করে? পোপ গ্রেগরি 13। কত সালে? 1582 কমন এরা। সি কমন এরা 1582 খ্রিস্টাব্দ বা কমন এরা। ওকে, আর পোপ মানে কি? মানে একজন খ্রিস্টান সাধু। সাধু। সিম্পল ভাবে, এর আমার অনেক ব্যাখ্যা আছে, মত ব্যাখ্যা যাব না। সিম্পল ভাবে একজন খ্রিস্টান সাধু। তাহলে আমরা সারা পৃথিবীতে বর্তমানে যে ক্যালেন্ডার ইউজ করছি সেটার রচয়িতা বা সেটার স্রষ্টা তিনি হচ্ছেন একজন খ্রিস্টান সাধু। ঠিক সেই জন্যই ইনি যীশু খ্রিস্টের জন্মটাকে শূন্য ধরেছেন। সেই জন্য তিনি যীশু খ্রিস্টের জন্মকে অ্যাজ এ শূন্য ধরেছেন। আগের বছরগুলোকে বলছে বিফোর ক্রাইস্ট এবং পরের বছরগুলোকে বলছে অ্যানো ডমিনি। মানে বিসি আর এডিটা ইনি ধরেছিলেন না, ওই সাধু। পোপ হচ্ছেন একজন খ্রিস্টান সাধু। খ্রিস্টান ধর্মের প্রবক্তাকে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টের সম্মানের উদ্দেশ্যে তিনি এই যে শূন্য, আমাদের একটা শূন্য প্রয়োজন ছিল, আমরা বলছিলাম আমাদের শূন্য দরকার ছিল একটা, সেই শূন্যটাকে তিনি যীশু খ্রিস্টের জন্ম হিসেবে ধরছেন। তিনি বুদ্ধের জন্ম হিসেবে ধরতেই পারতেন, গৌতম বুদ্ধ তার আগে জন্মেছিলেন, তিনি মহাবীরের জন্ম হিসেবে ধরতেই পারতেন, ধরেননি। শুধুমাত্র তার যে ধর্ম, সেই ধর্মটাকে প্রাধান্য দেওয়ার জন্য বা সমগ্র বিশ্বে তার ধর্মটাকে শ্রেষ্ঠ প্রমাণিত করার জন্য তিনি তার যে ঈশ্বর যীশু খ্রিস্ট তার জন্মটাকে এসে শূন্য ধরে নিয়েছেন। তার আগের বছরগুলোকে বলছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে, এবং পরের বছরগুলোকে বলছে অ্যানো ডমিনি বা এডি, খ্রিস্টের জন্মের পরে। আমার একটা প্রশ্ন আছে, বল। তিনিও তো রোমান ছিলেন, হ্যাঁ, কিন্তু তিনি কোথা থেকে শূন্য শুনলেন? শূন্য নেই তো, শূন্যর কোথায়? আপনি বলছেন শূন্য ধরে নিয়েছে, আরে ওর জন্ম মানে ওটা জন্মটা শূন্য ধরে নিয়েছে। দেখ, অনন্ত সময় ধরে পৃথিবী চলে আসছে, ঠিক আছে, কিন্তু আধুনিক যারা ঐতিহাসিক, যারা বই লিখছেন, তাদের কাছে একটা কোনো স্টার্টিং পয়েন্ট ছিল না। ঠিক আছে, কোনো স্টার্টিং পয়েন্ট নেই। তারা কত লিখবে? ধর 6 লাখ বছর ধরে চলে আসছে পৃথিবী বা মানুষের অস্তিত্ব ভারতে, তাহলে আমরা 2025 সালে কত লিখবো? 6 লাখ বা 7 লাখ বছর এরকম কি লিখবো কি? তাহলে বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। তাহলে ঐতিহাসিকদের কাছে একটা নতুন মানে একটা নতুন সূত্রপাত করা দরকার ছিল। নতুন সূত্রপাত কোথা থেকে হবে? শূন্য থেকে। নতুন সূত্রপাত কোথা থেকে হবে? শূন্য থেকে। শূন্য থেকেই তো সৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে শূন্যটাকে আমরা ধরবো কি? একটা উল্লেখযোগ্য ঘটনাকে আমরা শূন্য ধরবো, যে সেই উল্লেখযোগ্য ঘটনার আগে বা সেই উল্লেখযোগ্য ঘটনার পরে, তাই না? যেহেতু আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইউজ করছি এবং তিনি এবং এই রচয়িতা যেহেতু একজন খ্রিস্টান পাদ্রী বা খ্রিস্টান সাধু ছিলেন, সেই জন্য এই শূন্যটাকে তিনি যীশু খ্রিস্টের জন্মটাকে ধরে নিয়েছেন। যারা ইসলামিক ক্যালেন্ডার তৈরি করেছে তারা হযরত মুহাম্মদের মক্কা থেকে মদিনায় যখন তিনি গমন করেন যে বছর, সেই বছরটাকে শূন্য ধরে নিয়েছেন। কনিষ্ক যখন শতাব্দ প্রচলন করেন তিনি 78 খ্রিস্টাব্দকে শূন্য ধরে নিয়েছেন। ঠিক আছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন যে ক্যালেন্ডার তৈরি করছে তাদের প্রায়োরিটি অনুযায়ী তারা একটা ইম্পর্টেন্ট ডেটকে শূন্য ধরে নিয়েছে, যাতে সেখান থেকে তারা স্টার্ট করতে পারে। বুঝা গেছে? বুঝতে পেরেছিস? কোনটা বুঝতে পেরেছিস? বোঝা গেছে কি? তাহলে এই যে আমরা খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ কেন বলছি? এই পোপ গ্রেগরির জন্য। ঠিক আছে, আর আমরা বর্তমানে কোন ক্যালেন্ডার ইউজ করছি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার কে তৈরি করেছিল? ও গ্রেগরি 13 কত সালে? 13 1582 সালে। চল তাহলে এবার বল শতাব্দী বলতে আমরা কি বুঝি? 100 বছর। শতাব্দী অবধি শতাব্দী শতাব্দী বা সেঞ্চুরি। শতাব্দী বা সেঞ্চুরি 100 বছর। কত বছর? 100 বছর। শতাব্দী বা সেঞ্চুরি বলতে আমরা এ পিরিয়ড অফ 100 ইয়ার্স। শতাব্দী বা সেঞ্চুরি বলতে আমরা এ পিরিয়ড অফ 100 ইয়ার্স কে বোঝায়। শতাব্দী মানে 100 মানে 100, ঠিক আছে? তাহলে যদি আমরা কমন এরার দিকে আসি, কমন এরা, তাহলে ফার্স্ট সেঞ্চুরি, যদি আমরা কমন এরার দিকে আসি তাহলে ফার্স্ট সেঞ্চুরি কি হবে? 100 বছর। কত থেকে কত? 0 থেকে 0 হবে না। জিরো আছে? না না 1 থেকে 0 থেকেই 1 থেকে কত হবে? 100 বছর। 100 বছর। 1 থেকে 100 বছর। 100, অর্থাৎ ফার্স্ট সেঞ্চুরি, ঠিক আছে? ফার্স্ট সেঞ্চুরি মানে 100, তাহলে আমরা এখানে আগে 100 লিখে দেবো। এবার শুরু হচ্ছে কত? 1 থেকে 100। যদি বলা হয় সেকেন্ড সেঞ্চুরি, 100 থেকে 200 বছর। 100 সেকেন্ড সেঞ্চুরি মানে 101। 200 বছর, তাহলে আগে আমরা 200 লিখে দিচ্ছি। তাহলে কত থেকে কত হবে? 101 থেকে 101 থেকে। যদি বলা হয় ফিফথ সেঞ্চুরি, এই বল ফিফথ সেঞ্চুরি বল। ফিফথ সেঞ্চুরি না বই বল। 500 এই সাইডে 401। দাঁড়া, এখানে কত? 500 500 401। 401। যদি বলা হয় 13th সেঞ্চুরি বল। 13th সেঞ্চুরি 1300 1300, এই সাইডে তারপর 1201। 1200। 1 যদি বলা হয় 20th সেঞ্চুরি, যদি বলা হয় 20th সেঞ্চুরি, 1901 থেকে 20th সেঞ্চুরি মানে 2000, তাহলে আমরা আগে লিখব 2000। 1901 তাহলে 1901 থেকে 2000। আর এটা 21 শতাব্দী। আর যদি বলে 21st সেঞ্চুরি, 21st সেঞ্চুরি তাহলে 2100 থেকে 2100 থেকে তাহলে 21st মানে আগে লিখবো আমরা এখানে 2100, ঠিক আছে? আর এখানে কত? 2000। 2001। 2001 থেকে 2100। তাহলে আমরা যদি বলি যে 2025 কোন শতাব্দী বা কোন সেঞ্চুরি, তাহলে কি বলবো? 21st সেঞ্চুরি। 21st century। তাহলে 2025 কোন সেঞ্চুরি? 21st সেঞ্চুরি। আচ্ছা, পলাশির যুদ্ধ হয়েছিল 1757। এটা সবাই জানে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757। কোন সেঞ্চুরিতে হয়েছিল? 1757 তাই তো? পলাশির যুদ্ধ হয়েছিল 17th century। 1757, তাহলে কোন সেঞ্চুরিতে হয়েছিল? 17th century। 16th century না 17th আমি 17th century। 17 মানে হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল 1757। 1757 থেকে যদি তাহলে কত সালে হয়েছিল? মানে কোন সেঞ্চুরি? ফার্স্ট কি ফার্স্ট? 18th century হবে এটা। কত সেঞ্চুরি? 17 কত সেঞ্চুরি? 18 ওই যে চুপ করে বসে আছিস, কত সেঞ্চুরি? 18 স্যার। থেকে 1800 অব্দি যদি ধরা হয় তাহলে তাহলে 1757 1757টা কোন ব্র্যাকেটের মধ্যে পড়ছে? 1800 থেকে 1800 এর মধ্যে তাহলে এটা কোন সেঞ্চুরি হবে? 18th 18th সেঞ্চুরি হবে। 18th সেঞ্চুরি হবে। সিম্পল। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526। আর এটা কোন সেঞ্চুরিতে হয়েছিল? 16th সেঞ্চুরিতে হয়েছিল। 60 16th সেঞ্চুরি। এইটা
ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707-এ। তাহলে এটা কোন সেঞ্চুরির পার্ট? 18th সেঞ্চুরি। তাহলে ঔরঙ্গজেব কোন সেঞ্চুরিতে মারা গেছিল? 18th সেঞ্চুরিতে। আমরা বর্তমানে কোন সেঞ্চুরিতে আছি? 21st সেঞ্চুরিতে আছি। যদি বলা হয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885-তে, তাহলে জাতীয় কংগ্রেস 19th century। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885-তে, তাহলে কোন সেঞ্চুরিতে প্রতিষ্ঠা হয়েছিল? 19th সেঞ্চুরিতে। আমরা পাচ্ছি। এমন কিছু 19th সেঞ্চুরিতে। তাহলে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। কোনো কনফিউশন? তাহলে আমরা দেখি সেঞ্চুরি সবসময় ছোট থেকে বড় হচ্ছে। ওই যে বললাম না, আমরা যদি কমন এনে দেখি ছোট থেকে বড় হয়, তাহলে এটাও ছোট থেকে বড় হচ্ছে। তাহলে সেঞ্চুরি বলতে কত টাইম ফ্রেমকে বোঝায়? 100 বছরটাকে বোঝাচ্ছে, তাই না? প্রতি 100 বছর পর পর 100 বছর অন্তর অন্তর একটা সেঞ্চুরি হয়। ঠিক আছে, বোঝা গেছে সবার? লিখে নিন। ক্রিকেটে প্রতিদিন সেঞ্চুরি হচ্ছে। এবার বিসিই তে যাবো, তোরা সিইটা আগে দেখ, তারপর বিসিই যাচ্ছে। হয়েছে? হ্যাঁ? বোঝা গেছে? তাহলে এটা দেখলাম আমাদের সিইর ক্ষেত্রে। এবার আমরা দেখবো যে বিসিইর ক্ষেত্রে। যদি বলা হয় ফার্স্ট সেঞ্চুরি, তাহলে কি হবে? ফার্স্ট সেঞ্চুরি বিসির ক্ষেত্রে ফার্স্ট সেঞ্চুরি কি হবে? এই দিক থেকে শুরু হচ্ছে না ওই দিক থেকে? ওই দিক থেকে আসে। সিইর ক্ষেত্রে কি হচ্ছে? ছোট থেকে বড় হচ্ছে। এটা বড় থেকে বিসির ক্ষেত্রে বড় থেকে ছোট হচ্ছে। 100 থেকে 1 100 থেকে ব্যাস, এই তো বুঝে গেছিস। তাহলে বড়টা আগে হবে 100 থেকে 1। যদি বলা হয় সেকেন্ড সেঞ্চুরি, তাহলে কি হবে? 200 থেকে 101। 200 থেকে 100। 200 থেকে 101। যদি বলা হয় ফিফথ সেঞ্চুরি, 500 থেকে 401। 500 থেকে 401। যদি বলা হয় 10th সেঞ্চুরি, 1000 থেকে 901। 1000 থেকে 901। যদি বলা হয় 17th সেঞ্চুরি, 1700 থেকে 1601। 1700 থেকে 1601। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, ফিফথ, 10, 17 যা কিছুই বলি না কেন সেই সংখ্যাটা আমরা আগে লিখে দেবো। 17 বলে 1700, 10 বললে 1000, 5 বললে 500, সেখান থেকে 100 কমিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখছি বড় থেকে ছোট হচ্ছে। বিসি এর ক্ষেত্রে বড় থেকে ছোট হচ্ছে, ওই যে লিখেছিলাম বড় থেকে ছোট। সি এর ক্ষেত্রে কি ছোট থেকে বড়, অর্থাৎ ছোট থেকে বড়। আচ্ছা, সিন্ধু সভ্যতা আমরা জানি, সবাই জানি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শুনেছি তো। সিন্ধু সভ্যতা আমরা দেখতে পাই মোটামুটি 2500, একটা রাফলি ধরে নিচ্ছি
2500 বিসিইতে, না সরি, ধর 2550 বিসিইতে, ঠিক আছে? তাহলে এটা কোন শতাব্দীর অংশ? 2550 থেকে 2401। তাহলে এটা কোন শতাব্দীর অংশ? সিন্ধু সভ্যতা তাহলে আমরা কবে দেখতে পাই, কোন সেঞ্চুরিতে? 25 25 সেঞ্চুরি। 2500 থেকে না না 26 26 সেঞ্চুরি, 26 সেঞ্চুরি। তোরা বলছিস 25। না 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 26। 25 মানে কত? আগে 2500 হবে, 2500 থেকে আমি 100 কমিয়ে দেবো, তাই তো? তাহলে কত হবে? 2401 মতো হবে। স্যার আমি 20। তাহলে 2500 এর মধ্যে কি এটা আসছে? না স্যার। তাহলে কার মধ্যে আসছে? 26 আমি যদি 26 এর মধ্যে যাই, তাহলে 26 থেকে 501, তাহলে এটার মধ্যে কি পড়ছে? পড়ছে কি এটার মধ্যে? তাহলে যদি বলা হয় সিন্ধু সভ্যতা কবে হয়েছিল, কোন সেঞ্চুরিতে? 26 সেঞ্চুরিতে, ঠিক আছে? সাপোজ আমি একটা কথা বলছি, সাপোজ কলিঙ্গ যুদ্ধ হয় 261 বিসিইতে। 261। কলিঙ্গ যুদ্ধ হয়, কলিঙ্গ যুদ্ধ কার মধ্যে হয়েছিল? অশোকের সাথে অশোকের সাথে কলিঙ্গ, ঠিক আছে? 261 খ্রিস্টাব্দ, 261 বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ না। তাহলে এটা কোন শতাব্দীর অংশ? হ্যাঁ এটা কোন শতাব্দীর অংশ? 200 300 300 মানে থার্ড। কোন শতাব্দীর অংশ? থার্ড ওই 300। 300 এটা না থার্ড? থার্ড সেঞ্চুরি অংশ। তাহলে থার্ড সেঞ্চুরি যদি আমি বলি, তাহলে থার্ড সেঞ্চুরি কবে থেকে শুরু হয়? 300 থেকে 201 পর্যন্ত। তাহলে কি এটা এর মধ্যে পড়ছে? রেঞ্জটা এর মধ্যে পড়ছে? তাহলে কলিঙ্গ যুদ্ধ কোন সেঞ্চুরিতে হয়েছিল? থার্ড সেঞ্চুরি কি? থার্ড সেঞ্চুরি কি? বিসিই। যদি বলা হয় আমরা স্বাধীনতা কবে পেয়েছি, কোন সেঞ্চুরিতে? স্বাধীনতা কবে পেয়েছি? 47 হ্যাঁ, কোন সেঞ্চুরিতে? ওই 20 না 20 20th সেঞ্চুরি কি? সি। 20th সেঞ্চুরি সি। যদি বলা হয় অশোক কবে কলিঙ্গ আক্রমণ করে, কোন সেঞ্চুরিতে? অশোক কোন সেঞ্চুরিতে আক্রমণ করে কলিঙ্গ? বিসি হবে রাশিয়া। কোন সেঞ্চুরিতে? থার্ড সেঞ্চুরি কি? বিসিই। তাহলে বোঝা গেল ডিফারেন্স? বিসিই এবং সি এর ক্ষেত্রে শতাব্দী বোঝা যাচ্ছে? কোনো কনফিউশন? না। এটা কিন্তু বারবার বলছি, আজকেই বাড়ি থেকে রিভিশন করতে হবে, নাহলে কিন্তু আবার বলে যাবে। ইয়েস স্যার। তাহলে মুছছি আমি। হ্যাঁ। পরে আমাদের দিয়ে দেখবে। স্যার আজকে বেশি করে করা যায়। হ্যাঁ, যদি স্যার আজকে বেশি আমি বলিনি স্যার, সত্যি আমি নিয়ে বলছি স্যার, আমি প্রতিদিন আমার প্রতিদিন স্যার। আপনি ওদেরকে 7টা বন্ধ ধরে রাখবো। কি 7টা। কটা বাজে এখন? 3টে বাজে যায়। 4টে দুটো মধ্যে 22 দুটো বাজে তো, আড়াইটা বাজে যাবে। 4টের দিকে ছুটে দিলে তাহলে আমরা 4:30 ধরতে পারবো। বাড়ি কোথায়? বসিরা। ও, এখান থেকে একটু যাবি। তেলে করতে পারা ভালো ছিল। হ্যাঁ হাসতে পারছে। হ্যাঁ, আস না বাবা। ওই বসিরাও যে ট্রেন যায়, আসনা তো সেই ট্রেনই যায়। কতক্ষণ? 1 ঘন্টা পর ট্রেন। এখন 4টের পরে তারপর 5টা চলবে। হ্যাঁ, ভালো হলো। তুলে নিয়েছে কি আছে? বলবো না, ডান্স ক্লাস করতে যা মাথা ঘুরবে না। 10 মিনিট ব্রেক দেবো। সেটা বলছি। চল, তাহলে এটা হয়ে গেল শতাব্দী বা সেঞ্চুরি। এবার চলে আয় সহস্রাব্দ। সহস্রাব্দ।
সহস্রাব্দ বা মিলেনিয়াম, ঠিক আছে, সহস্রাব্দ বা মিলেনিয়াম। তাহলে যদি শতাব্দী হয় 100-তে, তাহলে সহস্রাব্দ কত হতে হবে? 1000 হবে। তাহলে পিরিয়ড অফ 1000 ইয়ার্স, a period of 1000 years. Okay? সহস্রাব্দ বা মিলেনিয়াম হচ্ছে এই পিরিয়ড অফ 1000 ইয়ার্স। তাহলে এটা আমরা দুটো জায়গায় ভাগ করি, একটা হচ্ছে সিই আর একটা হচ্ছে বিসিই। সিই যদি বলা হয় ফার্স্ট মিলেনিয়াম, ফার্স্ট মিলেনিয়াম, তাহলে কত হবে? 1 থেকে 1000। 1 থেকে 1000। যদি বলা হয় সেকেন্ড মিলেনিয়াম, তাহলে কত? 1001 থেকে 2000। সেম কনসেপ্ট। সেকেন্ড মিলিয়ন মানে 2000, 2000 আমি এখানে লিখবো, তার থেকে 1000 বিয়োগ করে দেবো। যদি বলা হয় থার্ড মিলেনিয়াম, 3000, 2001। এদিকে 3000, 2000 এদিকে 2001। তাহলে এবার বল যে 2025 কোন মিলেনিয়ামের পার্ট? কত মিলেনিয়াম? 2024 এই তো সে থার্ড মিলেনিয়াম। থার্ড মিলেনিয়ামে চলছে। তাহলে 2025 কোন মিলেনিয়ামে চলছে? থার্ড মিলেনিয়াম চলছে। তাহলে আমরা এখন কোন মিলেনিয়ামে আছি? আর কোন সেঞ্চুরিতে আছি? 21st সেঞ্চুরি সিই। আর কত থার্ড মিলেনিয়াম? সিই। ঠিক আছে, বিসিই এবং সিই কে উল্লেখ করতে হবে, না হলে এটা খ্রিস্টের জন্মের আগে হয়েছে না খ্রিস্টের জন্মের পরে হয়েছে এটা আমরা বুঝতে পারবো না। ওকে, সেম ভাবে যদি বলা হয় ফার্স্ট মিলেনিয়াম বিসিই, তাহলে কি হবে? 1000 থেকে 1। 1000 থেকে 1। যদি বলা হয় 13th মিলেনিয়াম বিসিই, তাহলে 13,000 থেকে মানে 12,000। 13th মিলেনিয়াম বিসিই। 13,000। 13,000 না 1300? 1300। না 13,000? 13,000। 1300 তো শতাব্দী হবে। 13,000। 1300 হলে তো শতাব্দী হচ্ছে। 13,000 থেকে 12,001। আচ্ছা, আমাদের দেশের নাম কি? ইন্ডিয়া। আমাদের দেশের নাম ইন্ডিয়া আর ভারত। ইন্ডিয়া, ভারত আর কি? ইন্ডিয়া, ছুঁড়ে বের করে দেওয়া হচ্ছে। ইন্ডিয়া, ভারত। ভারত। ভারতবর্ষ। ভারত, ভারত। ভারতবর্ষ, ভারত থেকে ভরত। এই নামটা এসেছে কোথা থেকে? ভারত, ভারত, ভারত ভারত। আছে, ভারত। ওটা ধর আমি যদি বলি ভারত, আমাদের দেশকে ভারত বা ভারতবর্ষ কেন বলা হয়? তাহলে এই নামটা এসেছে কোথা থেকে? সর্বত্র ভারত দেশে ভারত থেকে। ভারত। ভারত থেকে আরে দুষ্যন্ত আর শকুন্তলার যে ও ফাটাফাটি। আমরা সাবাস। পড়েছি ওখানে ভারত ছিল। হ্যাঁ, ওরা সন্তানের নাম অনুসারে হ্যাঁ। না সন্তান বেশি খাইতে ছোটরা বেশি। সাদাকে বলে বললাম। বাংলা আমরা অভিজ্ঞান শকুন্তলা আমি তো পড়ি পড়েছি। এখানে যাই তুই বাংলা না পড়ছিস তোরা কি 9 এ বলছিস? পড়িসনি? হ্যাঁ, পড়েছি। পড়ে গেল। তাহলে ভারত নামটা কোথা থেকে এসেছে? দেখ, ভারত নামটা দুটো জায়গা থেকে এসেছে, দুখানা। একটা কি বলছিস? রাজা, দুষ্মন্ত সিং, না, রাজা এই সব সেন। দুষ্যন্তের ছেলে মানে হ্যাঁ ভুলেই গেলিস না রাজা? ছেলে আর বাবা। রাজা দুষ্যন্ত ছিল। শকুন্তলার ছেলের নাম ভরত ছিল। দুষ্যন্ত ছেলের নাম তো ভরতই হবে। ওই একটাই কিসের ছিল। ছেলেটা? ওই জানি না, বলতে পারবো না। কালিদাসী কালিদাসী, শকুন্তলা পড়ে। আরে ওই যে ওই রাজা কুন্তি আন্টি আন্টি আর এই আসছে। রাজা দুষ্যন্ত আর কার পুত্র? শকুন্তলা। শকুন্তলা। ও। চুপ কর।
শকুন্তলার পুত্র। পুত্র থেকে। এদের রাজা দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্রকে ভরত, তাই তো? এই রাজা দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্র, এটা কোন সাহিত্যে আছে? বা মহাভারত। আরে ভয় পাচ্ছিস কেন তোরা? যা যা ভুল হয় সেটা ঠিক হয়, বল না স্যার কি আছে? ভয় পাচ্ছি, ভুলটা বলবো তারপর সবাই হাসবে। না না, কেন আসবে? কেন ये सर हंसी सर ये हंसी सर কেন আসবে? কি আছে এখানে? ভুল বলতে বলতে তো শিখ। হ্যাঁ ভুল বললেই তো ঠিকটা জানতে পারবি, তুই না বলিস আমি জানবি কি করে? তোর যখন ইন্টারভিউ নেবে তখন তোকে একটু কিছু বলতে হবে, তুই চুপ করে বসে থাকলে তো তোর নাম্বার দেবে না। তাহলে যদি ইন্টারভিউতে ভুল হয়ে থাকে তাড়িয়ে দেয়। তাই কেন দেবে নাম্বার দেবে? চুপ কর। না বলতে চলে যাবে এরকম কিছু। না সেরকম কেন দেবে? নাম্বার দেবে না তোকে। ওরম বলে তোমাকে সব পেয়ে আসো। আচ্ছা, ভরত হচ্ছে একটা রাজা বা রাজা দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্রের নাম হচ্ছে ভরত। এটা আমরা উল্লেখ কোথায় পাই? একটা হচ্ছে মহাভারত আর অভিজ্ঞান সন্তান। বিষ্ণু পুরাণ। স্যার পুরাণ কোনগুলো স্যার? বেদ না, বেদটা না, বেদটা আলাদা, পুরাণ। বিষ্ণু পুরাণ। অত জানতে হয় গেলে মাথা খারাপ হয়ে যাবে, যেটুকুনি বলছি সেটুকুনি মনে আছে, ঠিক আছে? আচ্ছা, রাজা দুষ্যন্ত ও শকুন্তলার পুত্র হচ্ছে ভরত, এবং এটা কোথায় লেখা আছে? মহাভারত এবং বিষ্ণু পুরাণে লেখা আছে, ঠিক আছে? মনে করা হয় রাজা দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্র ভরত, সে ভারত যে রাজ্যটা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত ছিল, সবাইকে একত্রিত করে একটা বিশাল সাম্রাজ্য সৃষ্টি করে। সেই জন্য তার নাম অনুসারে ওই জায়গাটার নাম হচ্ছে কি? ভারতবর্ষ। বুঝা গেল? আর একটা পয়েন্ট আমি দেখতে পাই, সেটা হচ্ছে ঋগ্বেদে ভরত বা ভারত বলে একটা আর্য গোষ্ঠী ছিল, এটা প্রথম শুনলাম। ঠিক আছে? ঋগ্বেদে ভারত বলে একটা আর্য গোষ্ঠী ছিল, ঠিক আছে? সেই গোষ্ঠীর সে সব থেকে শক্তিশালী গোষ্ঠী ছিল, ঠিক আছে? তার নাম অনুসারে আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ। আমরা 10 রাজার যুদ্ধের কথা শুনেছি? 10 রাজার যুদ্ধ শুনেছি? শুনিনি? এই 10 রাজার যুদ্ধে ভারতবর্ষ জয়লাভ করেছিল, ঠিক আছে? তাহলে ভারত, আমাদের দেশের নাম ভারত, আমরা দুটো পয়েন্টকে জানতে পারি। একটা হচ্ছে রাজা দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্র ভারত, সে আমাদের দেশের অনেকটা অংশকে একত্রিত করে একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছিল, সেখান থেকে তার নাম অনুসারে আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ। এবং ঋগ্বেদে একটা আর্য গোষ্ঠী বা জনজাতির নাম উল্লেখ পাই, যার নাম হচ্ছে ভারত, এবং সে সব থেকে শক্তিশালী জনগোষ্ঠী ছিল, তার থেকেও আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ। এই দুটো পয়েন্ট থেকে আমাদের নাম হচ্ছে কি? ভারত, আমরা জানতে পারি। এবার চলে আসি ইন্ডিয়া। ইন্ডিয়া কি করে এলো? কি করে এলো? বলো। ইন্ডিয়ার আলাদা আলাদা নাম আছে কিন্তু, মানে যে ইন্ডিয়ার ফুল ফর্ম আছে। ইন্ডিয়া, আমি ইন্ডিয়া নিয়ে কিছু- আমাদের দেশকে দুটো নামে জানি, ভারত এবং ইন্ডিয়া। তাহলে ভারত তো আমরা দেখলাম, ভারত নামটা কি করে এলো? তাহলে ইন্ডিয়া নামটা কি করে এলো? ইন্ডিয়া নামটা কিভাবে এলো? কিভাবে এলো? না বলতে বলি বল না, কি কিছু বের করবেন, বল কি আছে? ইন্ডিয়া নামটা কিভাবে এলো? আমি আমি হাসি। না, না, ये हंसी दिखती है ইন্ডিয়া নাম কিভাবে এলো? ইন্ডিয়া ইন্ডিয়া কিভাবে এলো? জানি না। ও যে বললো ইন্ডিয়ার নাম আছে আই, মানে একটা ফুল ফর্মটা আছে, ফুল ফর্ম, বল full সেটা form। তো আমি জানি না। কোথাও শুনেছিলিস কি? কোথাও কি শুনেছিলিস? শুনেছি তো মনে হচ্ছে। শুনেছি মনে হচ্ছে। কোথায় শুনেছিস? আমি তো তো তুই শুনেছিস? আচ্ছা, ও শুনেছিস। আচ্ছা দেখ, আর্য জনগোষ্ঠী নাম শুনেছি? আর্য জনগোষ্ঠী যে অনেকে বলে যে সিন্ধু সভ্যতা ধ্বংস করে ভারতে ঢুকেছিল, তাই তো? শুনেছি তো এতটুকু। তাহলে আর্য জনগোষ্ঠী থাকতো কোথায়?
কোন অঞ্চলে থাকতো? সপ্ত সিন্ধু। আর্য জনগোষ্ঠী কোথায় থাকতো? সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু বলতে সিন্ধু নদ ও আরো ছখানা নদীকে মিলিত হয়ে সপ্ত সিন্ধু অঞ্চল। আমরা জানি কি কি নদী? একটা হয়ে গেল ইন্দাস, তারপর সরস্বতী, তারপর ঝেলাম, লাস্টে মনে হয় শতদ্রু। তারপর লাস্টে শতদ্রু বলে কি আছে? এখানে লাস্ট ফার্স্ট বলে কিছু আছে না? চেনাব, তারপর রবি, বিয়াস এন্ড সুতলেজ। সুতলেজ মানে শতদ্রু। ঠিক আছে? আর্য জনগোষ্ঠী যখন ভারতে বসবাস করছে তখন তারা সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করতে শুরু করে। সপ্ত সিন্ধু টোটাল 7টা নদীকে একত্রিত করে আমরা সপ্ত সিন্ধু বলছি। তার মধ্যে কি আছে? ইন্দাস বা সিন্ধু নদী, সরস্বতী যেটা এখন লুপ্ত হয়ে গেছে, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস এবং সুতলেজ বা শতদ্রু। এই 7টা নদীকে কেন্দ্র করে আর্যরা তাদের বসতি স্থাপন করেছিল। সেই জন্য আর্যদের বাসস্থানকে আমরা কি বলি? সপ্ত সিন্ধু অঞ্চল। এতটা বোঝা গেল? এবার যখন পার্সিয়ান বলতে ইরানের মানুষদেরকে বোঝায়। পার্সিয়ান বলতে আমাদের যেমন ভারতীয় বলছে, ইন্ডিয়ান বলছে, সেরকম পার্সিয়ান বলতে ইরানের মানুষদেরকে বোঝায়। ইরান জায়গাটা জানি কোথায়? ইরান দেশের নাম শুনেছি? কোথায় আছে? কোন মহাদেশে? কোন মহাদেশে বল না? কোন মহাদেশে ইরান? জোরে জোরে। এশিয়া। আফগানিস্তানের পাশেই আছে। ভারতের পাশে পাকিস্তান, পাকিস্তানের পাশে আফগানিস্তান, আফগানিস্তানের পাশে ইরান। ঠিক আছে? তাহলে পার্সিয়ান মানে ইরানের অধিবাসীদেরকে বলছি পার্সিয়ান। তাহলে পার্সিয়ান যখন ভারতে আসছে তখন তারা সপ্ত সিন্ধু অঞ্চলের নামকরণ করছে। তারা এসটাকে উচ্চারণ করতে পারতো না। ঠিক আছে? তারা এসটাকে উচ্চারণ করতে পারতো না, তারা এসটাকে এইচ এর মতো উচ্চারণ করতো। তারা এসটাকে এইচ এর মতো উচ্চারণ করতো। মানে এস দন্তস্ব উচ্চারণ করতে পারছে না, দন্তস্বকে হ বা এইচ এর মতো উচ্চারণ করছে। সপ্ত হিন্দু বা সেটাকে কি বলছি? হপ্ত হিন্দু। ঠিক আছে? এখান থেকে এসছে কি হিন্দু শব্দটা। এখান থেকে কি এসছে? হিন্দু শব্দটা। তাহলে হিন্দু শব্দটা কি কোনো জাতি বা কোনো রিলিজিয়নকে বোঝায়? হিন্দু শব্দটা কি কোনো জাতি বা রিলিজিয়নকে বোঝায়? হিন্দু বলতে আমরা কাকে বোঝাচ্ছি? সপ্ত সিন্ধু সিন্ধুকে। সিন্ধু হিন্দু বলতে আমরা কাকে বোঝাচ্ছি? বা সিন্ধু নদীকে বোঝাচ্ছি। হিন্দু বলতে আমরা সিন্ধু নদীকে বোঝাচ্ছি। যেহেতু পার্সিয়ান অর্থাৎ ইরানের মানুষরা এস কে এইচ এর মতো উচ্চারণ করতো, সেই জন্য এরা সিন্ধুকে বলছে হিন্দু। ওকে? এবং তারা হিন্দুর সাথে একটা সাফিক্স বা একটা শব্দ যোগ করছে। মানে একটা মেইন শব্দের পরে যদি কোনো শব্দ যুক্ত হয় সেটাকে বলছে সাফিক্স, মেইন শব্দের আগে যদি কোনো শব্দ যুক্ত হয় তাকে বলছে প্রিফিক্স। পড়েছি আমরা ইংলিশে, তাই তো? তাহলে এই পার্সিয়ানরাই হিন্দুর সাথে একটা সাফিক্স যুক্ত করছে। সাফিক্সটা কি? স্থান। হিন্দুস্তান হিন্দুর সাথে একটা সাফিক্স যুক্ত করছে, সেটা হচ্ছে স্থান। স্থান হচ্ছে একটা পার্সিয়ান শব্দ যার অর্থ হচ্ছে টেরিটরি। যার অর্থ কি? টেরিটরি। অর্থাৎ সিন্ধু অঞ্চলে যে সমস্ত মানুষরা থাকে বা যে সমস্ত আর্যরা থাকে
তাদেরকে সেই সমস্ত জায়গাটাকে কি বলছে? হিন্দুস্তান। এটাকে কি বলছে? হিন্দুস্তান। অর্থাৎ আমরা জানি যে আর্যরা বাসস্থান স্থাপন করেছিল সপ্ত সিন্ধু অঞ্চলে, কিন্তু পার্সিয়ানরা এসটাকে এই উচ্চারণ করত, সেই জন্য সিন্ধু নদের নাম পরিবর্তন হয়ে গেল হিন্দু। এবং এই সিন্ধু বা হিন্দু নদীর চারপাশে যারা বসতি স্থাপন করেছিল, যে সমস্ত এলাকা নিয়ে গড়ে উঠেছিল, সেটাকে তারা একটা সাফিক্স অ্যাড করছে এবং নাম দিচ্ছে কি? হিন্দুস্তান। অর্থাৎ সিন্ধুর পাশে যারা অবস্থান করছে সেই সমস্ত জায়গাটাকে কি বলছে? হিন্দুস্তান। বোঝা গেল যে কিভাবে হিন্দু এলো এবং কিভাবে হিন্দু থেকে হিন্দুস্তান এলো। মানে প্রথমে সিন্ধু, তারপর হিন্দু, তারপর হিন্দুস্তান। পুরো ব্যাপারটা যে তাহলে পার্সিয়ানরাই করেছে, তাহলে ওই স্থান ওর ওখানে এসটাকে ওরা তখন উচ্চারণ করতে পারছিল না, এসটাকে ওরা ওইভাবে উচ্চারণ করছে না, আমরা জাস্ট অ্যাজ এ লিখছি স্থান হিসেবে, ওদের এটা আলাদা হিসেবে উচ্চারণ করতো। আমরা যে সহজ করার জন্য আমরা ইউজ করছি, মানে স্থান হচ্ছে একটা পার্সিয়ান শব্দ, ঠিক আছে? তাহলে এইভাবে সিন্ধু একটা নদীর থেকে বর্তমানে একটা রিলিজিয়নের নাম চলে এসেছে এবং সেখান থেকে একটা দেশের নাম চলে এসেছে। বোঝা গেল? তাহলে হিন্দু কি কোনো রিলিজিয়নকে আমরা বোঝাই? হিন্দু একটা নদী বা নদকে বোঝাচ্ছি, অর্থাৎ সিন্ধু নদীকেই আমরা হিন্দু বলছি, ঠিক আছে? হিন্দু কোনো রিলিজিয়নের নাম না। যেহেতু পার্সিয়ানরা এসটাকে এই উচ্চারণ করত, সেই জন্য সিন্ধু হয়ে গেল হিন্দু। এবং সেটা পরবর্তীকালে মানুষ সবাই বলছে, যারা এই সমস্ত জায়গায় বসতি স্থাপন করে তারা হচ্ছে হিন্দু বা হিন্দু ধর্মাবলম্বী। ঠিক আছে? এতদূর ক্লিয়ার? এখনো কিন্তু ইন্ডিয়া আসেনি, ইন্ডিয়া কিন্তু এখন আসেনি, ঠিক আছে? হিন্দু যে ধর্মটা, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সনাতন ধর্ম, নট হিন্দু ধর্ম। ওকে, এবার আসছে গ্রিকরা। ঠিক যেরকম ভাবে পার্সিয়ানরা ভারতে এসেছিল, এবার আসছে গ্রিকরা। গ্রিক কোন দেশের মানুষকে বোঝায়? গ্রিস। গ্রিসের মানুষকে আমরা গ্রিক বলি। গ্রিস বর্তমানে কোন মহাদেশের অন্তর্গত? কোন মহাদেশের অন্তর্গত? কোন মহাদেশের অন্তর্গত? কতগুলো মহাদেশ আছে বল? কতগুলো মহাদেশ আছে? আমাদের ভারত কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। আর ইউরোপ আছে, আফ্রিকা আছে, তারপরে আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আছে, আর ওশেনিয়া আছে। ওশেনিয়া কি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে আমরা ওশেনিয়া বলছি। ঠিক আছে? তাহলে গ্রিক কোন মহাদেশের অন্তর্গত? ইউরোপ। প্রথমে তো ঠিকই বললাম তাহলে। হ্যাঁ, ইউরোপের অন্তর্গত গ্রিস। গ্রিসের মানুষকে গ্রিক বলে। তাহলে পার্সিয়ানের পরে আসছে গ্রিকরা। গ্রিকের যে বর্ণমালা, গ্রিক যে বর্ণমালা, সেখানে এইচ নেই। গ্রিক বর্ণমালাতে কোনো এইচ নেই, এইচ এর অস্তিত্বই নেই। গ্রিক যে বর্ণমালা, সেখানে এইচ এর কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে? আর এরা ইউটাকেও ঠিকভাবে উচ্চারণ করতে পারতো না। আর গ্রিকরা ইউটাকেও, বুঝতে পারলি না? হ্যাঁ, কি বুঝলি? বুঝলাম। মানে ওই গ্রিকরা ইউটাকে উচ্চারণ করতে পারতো না। আর এইচটা? এইচটা ওই ওটাও নেই বর্ণমালা। বর্ণমালা নেই। বর্ণমালা কাকে বলে? ওই যেমন বাংলা বর্ণমালা, ইংলিশ বর্ণমালা, ওদের ভাষা। ওদের ভাষার যে বর্ণমালা, সেখানে এইচের কোনো অস্তিত্ব নেই। আর এরা ইউটাকেও ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, ঠিক আছে? তাহলে যদি এইচের যদি অস্তিত্বই না থাকে, তাহলে এইচ সেখানে বাদ হয়ে গেল। তাহলে চলে এলো আই, এন, ডি। ইউটাকে ওরা ঠিকভাবে উচ্চারণ করতে পারে, ঠিক আছে? তখন ওরা কি বলছে? ইনডস, ওএস, দশ। ইনডস। ইন্ডিয়াতে অতটা এসেছে ইন্ডাস থেকে। হ্যাঁ, তাহলে একটা নদীর নাম ছিল সিন্ধু। পার্সিয়ানরা এই এসকে এই উচ্চারণ করতো, সেখান থেকে হলো হিন্দু। গ্রিক অ্যালফাবেট বা গ্রিক বর্ণমালাতে এইচ এর কোনো অস্তিত্ব নেই এবং তারা ইউটাকে ঠিকভাবে উচ্চারণ করতে পারে না,
সেই জন্য গ্রিকদের হিন্দু হয়ে গেল ইন্ডস, ইন্ডস। এবার আছে ল্যাটিন, এবার আছে ল্যাটিন, বা আমরা বলতে পারি ইংলিশও। তখন যখন ল্যাটিন এবং ইংলিশ প্রবেশ করছে তখন ইন্ডস হয়ে গেল ইন্ডিয়া। কেন স্যার এবার ওই ওয়েস্টটা কি করলো সেটা তো বলছেন। সেটা কোনো কিছু নেই, ও direct সেটা আর কিছু না। বললাম যে ইন্ডিয়াটা ইন্ডোস থেকে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া একটা কিসের নাম? একটা সিন্ধু নদীর নাম। ইন্ডিয়া হচ্ছে সিন্ধু নদীর নাম বা সিন্ধু নদের নাম। এসব ফলগুলো- ঠিক আছে, তাহলে সিন্ধু নদ, এটা ভুল প্রোনাউন্সিয়েশনের জন্য সিন্ধু থেকে ইন্ডিয়া হয়ে গেছে। মানুষ সব ভুল। বোঝা গেল? তাহলে আমাদের দেশের নাম আমরা জানি ভারত এবং ইন্ডিয়া, তাহলে ভারত এসছে ওই দুটো পয়েন্ট থেকে আর ইন্ডিয়া এসছে এরকম ভাবে। কোনো কনফিউশন আছে? আচ্ছা লিখেছিস? না স্যার ছবি তুলছি। ছবি তুলে ওটা ফোনে থাকবে, লেখা হবে না না স্যার, আমি পুরো একদম রেগুলার লিখি স্যার। একটা সবাই লিখে। দেখেন সব খাতায় সব যেগুলো ছবি আছে সব করে লেখা, একটা লাভ নেই। লিখলেই ভালো। কেন এই ছক তুলেছো, লিখেছিলে ওই? হ্যাঁ তোমার লিখতে হবে। আরে ওই সাইড থেকে কি এটা? ও সায়েন্সে। এগুলো ছবি ছিল বাড়িতে লিখে দিয়েছি। বোঝা গেল ওটা? এরকম পাঠিয়ে দেবো। আচ্ছা, আর একটা বিষয়, এটা তোরা যখন বাড়ি থেকে রিভাইজ করবি অবশ্যই আজকেই আর রিভাইজ করিস। ঠিক আছে বাড়ি থেকে রিভাইজ করার সময় যদি কোনো সমস্যা হয় গ্রুপে পোস্ট করবি। ঠিক আছে। স্থান, স্থান হিন্দু, তার সাথে একটা সাফিক্স যুক্ত হচ্ছে স্থান। সেই স্থান অর্থ টেরিটরি, অর্থটা। অর্থ। আমি নিচে লিখে দিলে ভালো হয়। অর্থ আবার লিখতে হবে অর্থ। মানে ওটা তখন কি হ্যাঁ, ঠিক আছে, তখন সে আমার মনে থাকবে না তো, সমস্যা হয়ে যাচ্ছে ওটা। হ্যাঁ লিখে কি অর্থ? হুম। ভালো। অর্থ। পড়া কিন্তু কেউ ফেলে রাখবি না, যেদিনকার পড়া সেদিনকার, এবার সেটা ক্রমাগত রিভাইজ হবে। চাকরি পড়া একটা মূল মন্ত্র কি বলতো? যেটুকুনি পড়বো সেটুকুনি ভালো করে পড়বো এবং বারবার রিভাইজ করবো।